নমস্কার। আজ শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প আমার মেয়ে পুতুল। গাড়িটা থেমে আসছে। আমরা যেন ঘুম থেকে জেগে উঠলাম। এতক্ষণ ক্লান্ত একটানা শব্দের তালে তালে অলস নাচের ছন্দে গাড়িটা কোমর দোলাচ্ছিল। নাচের ছন্দটা ছড়িয়ে পড়ছিল আমার রক্তের মধ্যে। আমি জেগেছিলাম, শুধু আমার মনটা নেশার ঘোরে থিতিয়ে যাচ্ছিল। গাড়িটা থেমে আসছে। শান্তা আমার দিকে তাকালো। অনেকক্ষণ পর চোখও মেলল। খুব ক্লান্ত অবসন্ন কণ্ঠে বলল, জানালাটা বন্ধ করে দাও না। আমি হাত বাড়িয়ে জানালাটা বন্ধ করে দিয়ে ওর কাছে বসলাম। বললাম, শীত করছে তোর? না, শীত করছে না, আমি একটু বসবো এবার। বাবা, তুমি আমার মুখোমুখি বসছো না কেন? আমি ওর গায়ে কম্বলটা ভালো করে জড়িয়ে দিতে দিতে একটু হাসলাম। ওর চুলগুলো রুক্ষ লাগছে, তাই ওর মাথায় হাত রাখলাম। গরম উত্তাপটা আমার হাতটাকে কাঁপিয়ে দিল। আমার বুকটা ধড়াস করে। আমিও মুখোমুখি বসলাম। এটা কি স্টেশন বাবা? গাড়িটা থেমে আসছে যে। আমি জানালা দিয়ে মুখ বাড়িয়ে রেখে বললাম, রং টং। বাহ, কি মজার নাম, রং টং। ও টেনে টেনে বলল, ঠিক যেন মনে হয় ঢং 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 ঢং। শব্দ হচ্ছে ঢং ঢং ঢং, ঘন্টার শব্দ। নিস্তব্ধ জংলি স্টেশনটার চারপাশে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে শব্দটা ফিরে এলো, আবার পিছিয়ে গেল। গাড়ি ছাড়বার সংকেত, বিদায়ের সংকেত। শান্তা আমার দিকে তাকিয়ে আছে। আমার হাসি পাচ্ছে না। রজত শুভ্রর কথা আমার মনে পড়ছে। কাঠশিয়াঙার কত দূর বাবা? এখনো অনেক দূর, আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে বললাম। আমার গলার স্বরটা কাঁপল। জানালার কাঠের উপর আমার হাতটা শক্ত। আমি মনে মনে কথা বলছি, সে কথা কেউ শুনছে না। আমি মনে মনে বলছি, শান্তা তুই ঘুমো, এই স্টেশনগুলোকে পার হতে যেতে দেখিস না, এই জঙ্গলকেও না, এই পাহাড়কেও না। বড় বিস্বাদ আজকের দিনটা। তোর জ্বর বেড়েছে, আরও বাড়বে, তাই ঘুমিয়ে পড়। খুব শান্ত ছোট পুতুলের মুখের মতন তোর মুখটা কম্বলের উপর জেগে থাক। তুই ঘুমিয়ে পড়, আমি জেগে থাকি। লুডোটা একটু বার করো না বাবা, একটু খেলবো। আমি চমকে উঠলাম, তাকালাম, হাসলাম। শান্তা কাচের সার্সির বাইরে তাকিয়ে আছে। আমার হাসিটাকেও সে দেখলো না। আমি উঠে বাস্কেট থেকে লুডোটা বার করলাম। গাড়ির দেওয়ালের আয়নার আমার ছায়া পড়ল। অতি প্রবীণ একটা মুখ। এই মুখটা আমার। আমি কি আশ্চর্যভাবে বুড়ো হয়ে গিয়েছি। একটা নিঃশ্বাসকে চেপে রাখি বুকের ভিতর। আমার 17 বছরের মেয়ে এই নিঃশ্বাসটার শব্দ শুনে চমকে উঠবে, কিন্তু নিঃশ্বাসটা আছে। প্রতিটা মুহূর্তে সেটা বেরিয়ে আসতে চায়। আমি তাকে যত দূর অনুভব করি, তত যন্ত্রণার ছাপ আমার মুখের বার্ধক্যের চাবুক মেরে কতগুলো নতুন রেখা এঁকে দেয়। শান্তার মতন আমিও রজত শুভ্রকে ভুলতে চেষ্টা করি। আমরা লুডো খেলতে শুরু করেছি। আমি হাঁটছি, শান্তার চোখ দুটো আনন্দে জল জল করছে। ও হাসছে। বাবা, তুমি হেরে যাচ্ছ। ও মা, 1, 6, 3 দিয়ে তুমি আমার গুটিটা খেতে পারতে না? আমি কিছুই শুনছি না, কিছুই দেখছি না। অলস নাচের ছন্দে গাড়িটা কোমর দোলাচ্ছে, টাল খাচ্ছে, বেঁকে যাচ্ছে, আবার সজা হচ্ছে। শান্তা হাসছে। আমার বুকে নির্জন যন্ত্রণা, একক অসহায়। থাক বাবা, খেলতে ভালো লাগছে না, এসে একটু গল্প করি। শান্তা বলল, ওর মুখটা আমি দেখেছি, সুন্দর কোমল কিন্তু শুষ্ক। শুধু চোখ দুটো জল জল করছে। আমি বললাম, কেন? বেশ তো খেলছিলি, কিন্তু তুমি মন দিয়ে খেলছো না। তার চেয়ে আমাকে গল্প বলো, ভালো গল্প বলো, সুন্দর গল্প, যে গল্প শুনে মন খারাপ হয়ে যায় না। আমি একটু হাসলাম। কিন্তু এখন তোর যে ওষুধ খাওয়ার সময় হলো শানু। থাক বাবা, ওষুধ
আর ভালো লাগে না ওষুধ খেতে। কিন্তু যেখানে যাচ্ছ সেখানে যে তোমাকে আরও নিয়মে থাকতে হবে মা। ছেলে মানুষই করলে অসুখ সারবে কি করে? অসুখ আমার সারবে না বাবা, আমি জানি। কথাটা বলেই শান্তা আমার দিকে তাকালো, হাসলো। আমার বুকের ভিতরটা পাক খাচ্ছে। আমি জানি বাবা, আমি জানি। খুব হালকাভাবে, একটু না ভেবে কথাগুলো উচ্চারণ করলো শান্তা। আমি আমার নিজের মুখটা দেখতে পাচ্ছি না, শান্তা দেখছি। ও হাত বাড়িয়ে আমাকে স্পর্শ করলো। বাবা, ডাক্তার সেনের কথাগুলো আমি শুনেছি। আমি নিজেও টের পাই যে আমি বাঁচব না। তোমাকে আমি দিন দিন শুকিয়ে যেতে দেখছি, বুড়ো হয়ে যেতে দেখছি। আমার জন্য ভেবে ভেবেই তোমার এমনটা হচ্ছে। থাক বাবা, তুমি কষ্ট পাচ্ছ, থাক। আমি এই চুপ করলাম। দাও আমাকে ওষুধ দাও। ওষুধ খেতে খেতে মুখটা বিকৃতি হয়ে গেল ওর। তারপর চুপ করে রইল। এ কামরা আর কেউ নেই। আমি ডাকলাম, শানু একটু শুয়ে থাকবি? ও হাসলো। না, কার্শিয়াঙে আমাকে রেখে আসতে তোমার কষ্ট হবে বাবা। আমি চুপ করে রইলাম। শান্তা হাঁটু দুটো বুকের কাছে জড়ো করে নিয়ে সকৌতুক আমার দিকে তাকালো। ওর চোখ দুটো হাসছে, থিরথিরে হালকা চপল হাসি। ও থুতনিটা হাঁটুর উপর। আমি কথা বলছি না। আমি অন্যদিকে চোখ ফিরিয়ে নিলাম। শান্তা এবার শক্ত করে হাসলো। তুমি যে আমাকে এত ভালোবাসো বাবা, অসুখ হওয়ার আগে কিন্তু বুঝতে পারতাম না। এই কামরা আর কেউ নেই। থাকলে ওর কথা শুনে সে নিশ্চয়ই হেসে উঠল। আমি ওর দিকে তাকালাম। ওর সুন্দর ঠোঁটে একটা কোমল হাসি প্রজাপতির মতন কাঁপছে। আমি মনে মনে বলছি, শানু তুই ওভাবে হাসিস না। তুই ওভাবে হাসলে আমার ভয় করে। তোর হাসির অর্থ আমি বুঝি। তুই সব জেনে গেছিস। তোর অসুখের খবরটা, তোর শেষ পরিণতি তোর কাছে লুকোনো নেই। ওরকম হাসি হাসতে তোর কষ্ট হয় না? আমাকে দয়া কর শানু, তুই ঘুমিয়ে পড়। সব কিছু বুঝে কোনো সুখ নেই। সব কিছু বুঝে গেলে শুধু অসুখ। আমরা এখানে আসবার আগের দিন সুকুমারী শ্বশুর বাড়ি থেকে ফিরল। শান্তা আস্তে আস্তে যেন আপন মনেই বলল, কি মোটা সোটার ফর্সা হয়েছে সুকুমারী, যেন আর চেনাই যায় না। সুকুমারীকে? আমি এই প্রশ্ন করলাম। বারে, কলকাতায় আমাদের পাশের বাড়ির পরেশবাবুর মেয়ে। তুমি সব ভুলে গেছো বাবা। সুকুমারী তোমাকে এসে প্রণাম করলো না সেদিন? ও মনে পড়েছে, সেই রানাঘাটে বিয়ে হয়ে গিয়েছিল, সেই তো? হ্যাঁ। তুমি তোর ছেলেটাকে দেখোনি? কি মোটাসোটা আর সুন্দর ছেলেটা। এক গা গয়না, ঠিক ডল পুতুলের মতন। ছেলেটা খুব হাসে, শুধুই হাসে, কাঁদতে জানে না। আমার ইচ্ছে করছিল ছেলেটাকে একটু কোলে নিই, কিন্তু তাড়াতাড়ি বললাম, এখন নিশ্চয়ই তোর খিদে পেয়েছে না শানু? একটা আপেল কেটে দিই? শান্তা করুণ চোখে আমার দিকে তাকালো। কথা বললো খুব ক্লান্ত, অবসন্ন কণ্ঠে। না, খিদে পায়নি। খিদে আমার পায় না। বোধহয় জ্বরটা বাড়ছে, জিভটা তেতো তেতো। আমাকে একটু মুড়ি দাও, থার্মোমিটারটা দিয়ে জ্বরটা দেখবে একটু। না, আমি বললাম না থাক, জ্বর আসছে না নিশ্চয়ই, অনেকক্ষণ বসে আছিস কি না, এবার একটু শুয়ে থাক। শান্তা হাসলো, বিড়ালের মতন গুটিসুটি হয়ে শুলো। গাড়িটা থামলো, আবার চললো। গাড়িটা একঘেয়ে, বাইরে নিস্তব্ধ নির্জন পাহাড়ের ধূসর অনর শিয়রি। শীত আর কুয়াশা, ঠান্ডা বাড়ছে। গাড়িটা ঘুরে ঘুরে আপন মনে ওপর দিকে উঠছে। বাবা, ছেলেবেলায় তুমি খুব পুতুল খেলতে ভালোবাসতাম, শান্তা বলেছে, যেন স্বপ্নের ঘুরে কথা বলছে ও। তুমি আমাকে কত পুতুল কিনে দিয়েছো যে তোর হিসেব নেই। আমার কাঠের বাক্সে পুতুলগুলো সাজানো রয়েছে। কিছু আমি চন্দ্রাকে দিয়েছি, কিন্তু একটা পুতুলের কথা আমার প্রায় মনে পড়ে। তুমি জন্মদিনে আমাকে দিয়েছিলে। পুতুলটা মস্ত বড়, ঠিক সুকুমারীর ছেলের মতন বড়। সেই পুতুলটাকে তোমার বোধহয় মনে নেই বাবা। কোন পুতুলটা? শোয়ার ঘরের আলমারিতে যে ডল পুতুলটা আছে সেইটে? হ্যাঁ, সেইটেই। বড় হয়ে আমি আর পুতুল খেলি না, কিন্তু মাঝে মাঝে খেলতে ইচ্ছা করে। তোমাকে বলতে লজ্জা নেই, সুকুমারী ছেলেটাকে আমি আদর করতে পারিনি, কিন্তু তার বদলে সেই পুতুলটাকে নিয়ে আমার বিকেলটা কেটেছিল। বাদিকের পাহাড় মুছে গিয়েছে,
ট্রেনটা এখন আর অনেক উপরে, পাহাড়গুলো মাথা নিচু করে আছে, কালো মেঘে আকাশ ঢাকা, ধূসর সমতলটা কি বিষণ্ণ। ট্রেনটার গতি স্লথ। শান্তা আস্তে আস্তে উঠে বসল। ওর মুখের কাছে জানালাকে ঘষা কাচের মতন অসহ্য মনে হচ্ছে। ওর নিঃশ্বাস কাচটার উপর বারবার একটা বাষ্পের বৃত্ত এঁকে দিয়ে মুছে দিচ্ছে। ওর মুখটা অন্ধকার। আমার মনে পড়ছে খুব ছোটোবেলায় যখন সবেমাত্র একটু একটু লিখতে শিখেছে শান্তা, তখন ওই পুতুলটার কপালে পেলসিন দিয়ে আঁকা বাঁকা অক্ষরে লিখে রেখেছিল, আমার ছেলে। সেই কথাটা এখন আর নেই, বড় হয়ে নিজেও সেটা মুছে ফেলেছি। আমার চোখের সামনে পাতলা একটা জলের পর্দা দুলছে। কামরাটাকে আঁকা বাঁকা বন্ধুর মনে হচ্ছে। আমি মনে মনে শান্তাকে যেন বলছি, তোর পুতুলগুলোকে তুই ফেলে এসেছিস, কিন্তু পুতুল খেলাকে ফেলে আসিসনি। শানু, আমার সবাই অমনভাবে পুতুল খেলি। তোর পুতুলগুলোকে আমি চিনি। রজত শুভ্র তেমনি পুতুল, তাকে তুই মেরে ফেলেছিস। কলকাতা ছাড়বার পর গাড়িতে তুই গম্ভীর দৃষ্টিতে অ্যালার্ম চেনটাকে রেখেছিলি। ওই জানলা টানলেই গাড়িটা থেমে যাবে। রজত শুভ্র নিজেকে অমনিভাবে থামিয়ে দিয়েছিল। অমনিভাবে চেনটার মতো দুলতে দুলতে তোর আঙুলগুলো বেঁকে যাচ্ছিল। তোর মুখটায় জল রঙের কতগুলো রেখা খেলা করে গেল। আমি জানি ওই রকমই হয়। রজত শুভ্ররা মরবার জন্যই জন্মায়। রজত শুভ্র আর সুকুমারী অনেক তফাৎ। একজনের জন্য প্রেম, আর একজনের জন্য ঘৃণা। একজনকে সাজিয়ে গুছিয়ে আলমারিতে তুলে রাখিস, আর একজনকে তীব্র ঘৃণায় দাঁড় করিয়ে ছুঁড়ে ফেলে দিস। কিন্তু তোর ভাগ্য তাকে কুড়িয়ে এনে তোর সামনে দাঁড় করিয়ে দেয়। আলমারির পুতুলটা বারবার চুরি হয়ে যায়। ধোঁয়ার মতন কুয়াশার জানালার কাছে পিঠ ঘষছে। আলো আর অন্ধকার আমাদের ঘিরে ঘিরে খেলছে। শান্তা আমার দিকে তাকালো। তুই কাঁদছো বাবা? না তো, এমনি। আমি তোমাকে কষ্ট দিলাম বাবা? সবাইকেই আমি কষ্ট দিই। দূর পাগলি। শান্তা নিঃশ্বাস ফেলল। শব্দটা ছোট একটা পাখির মতন ডানা দিয়ে বাতাস তাড়াতে তাড়াতে আস্তে আস্তে মিলিয়ে গেল। শান্তা, তোর নিজেকে ঘরে একটা অদৃশ্য বৃত্ত আছে। সেই বৃত্তের পরিসরে তোর দুঃখটা তোকে ঘিরে ঘিরে পাখির মতন ওড়ে। তুই নিজের দুঃখে কাঁদিস, তুই নিজের সুখে হাসিস। রজত শুভ্র সুকুমারী আমরা সবাই রংচঙের পুতুলের মতন সেই অদৃশ্য বৃত্তটার বাইরে থেকে তোকে দেখি। আমাদের জন্য তোর ক্রোধ, ঘৃণা, প্রেম কিছুই নেই। আমরা পুতুলের মতো মিথ্যে। তোর কান্নাটা, তোর আনন্দটা, তোর আপন, আমরা সবাই এই রকম সারি। আমাদের অনুভূতিগুলো সব এরকম সব অদ্ভুত। বাইরে বৃষ্টি পড়ছে, আকাশের রং ছাইয়ের মতন। সুদীর্ঘ সরল পাইনের বনে গভীর নির্জনতা। শানু, তোর শেষ কথাটা শোনবার জন্য আমি উদ্বিগ্ন হয়ে বসে আছি। তুই কি কাঁদতে ভুলে গেছিস? কার্শিয়াঙার কত দূর বাবা? কোনো দেরি আছে। এবার কিন্তু তোর কিছু খাওয়া উচিত শানু। কি দেবে দাও? ও ডান হাতটা আমার দিকে প্রসারিত করে দিয়ে ছেলে মানুষের মতন একটু হাসল। কার্শিয়াং এসে গেল প্রায়। আর দুটো বাঘ ঘুরলেই কার্শিয়াং। আমি অপেক্ষা করছি শান্তার সেই কথাটা শোনবার জন্য। ও বলবে, বাবা আমার বাঁচতে ইচ্ছা করে। রজত শুভ্র আমার ভালোবাসাটাকে চুরি করে নিয়ে পালিয়ে গেল, অথচ শেষ হয়ে গেল। সুকুমারীকে আমি ঘৃণা করি সেই কারণে, অথচ ওর কি দোষ? রজত শুভ্র মরে গেল, আমি রইলাম, সুকুমারীও বেঁচে রইল, অথচ ওরা কিছু হারালো না। ওর ছেলেটা মোটা সোটা সুন্দর, ওর মতন সুন্দর, ওর ভবিষ্যৎ সুন্দর। সুকুমারীর সবটুকু দেখবার জন্য আমার বাঁচতে ইচ্ছা করছে। এই তীব্র ইচ্ছা শক্তি আমাকে বাঁচিয়ে তুলবে। শানু, কি দেখছিস? যা চোখে পড়ছে তাই। বাবা, আমি সব কিছুকেই দেখতে চাই। আমি হাসলাম, তারপর চুপি চুপি হাসিটাকে গিলে ফেললাম। আমি অপেক্ষা করে থাকবো, কিন্তু শান্তা সেই কথাটা বলবে না। আমি জানি ও বলবে না, এসব কথা বলতে নেই, কিন্তু আমি তবু অপেক্ষা করে থাকবো। শানু, তোকে একটা গল্প বলতে ইচ্ছা করছে। জানালা ঠান্ডা কাছে গলা, গালটা চেপে তুই বাইরের দিকে তাকিয়ে আছিস। তোর চোখে গম্ভীর্যের গভীরতা,
গল্পটা তুই শুনবি না? আমার ইচ্ছে করছে, তবু আমি কোনোদিনও তোকে গল্পটা বলবো না। শুধু মনে মনে ভাববো তুই বড় হয়ে গেছিস, মস্ত বড়, এক পাল ছেলে মেয়ে, ঘর ভর্তি, সংসারটা উপচে পড়ছে সম্পদের রাজভিক্ষে। শানু কার্শিয়াং আর কয়েক মিনিটের পর তোর মুখের পাশে জানালার কাছে তোর নিঃশ্বাস বারবার একটা বাষ্পের বৃত্ত এঁকে দিয়ে মুছে দিচ্ছে। তোর মুখটা অন্ধকার, করুণ গম্ভীর অন্ধকার। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন। আবার আসবো পরের দিন অন্য আরেকটা গল্প নিয়ে। আজকে আসলাম, সকলে খুব ভালো থাকবেন।